থেকে আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা তোমাদের 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর আমরা কোশ্চেন পেপার ডিসকাস করব এবং আমরা এটা টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করব। আমরা প্রথম হিস্ট্রি শুরু করছি। হিস্ট্রি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক, জিকে এরকম ভাবে পরপর সেপারেট ভাবে আমরা এটা কমপ্লিট করব। ওকে, এবং এটা তোমাদের আজ ফার্স্ট ক্লাস এবং 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা পুরো ডিসকাস করব। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল 17টা প্রিভিয়াস ইয়ার সেট রয়েছে আমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এক্সাইজ কনস্টেবল, কনস্টেবল, লেডি কনস্টেবল, যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ার্ডার, যত ধরনের পরীক্ষা হয়েছে পুলিশের সব আমরা একসাথে কমপ্লিট করব। এবং টোটাল দেখো এখানে 111টা প্রশ্ন দেখতে পাচ্ছ। এটাকে আমরা পার্ট পার্ট করে ডিসকাস করব। 5টা পার্ট মানে 5টা ক্লাসের মধ্যে পুরো হিস্ট্রিটা আমরা কমপ্লিট করে নেব। এবং এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ নাম্বারিং যেগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে এই ইয়ারে, মনে করো ডাব্লিউবিএসআই 2005-এ যেটা হয়েছিল সেখানে 8টা হিস্ট্রি থেকে কোশ্চেন ছিল। আমাদের যে এক্সাইজ কনস্টেবল প্রিলিমস পরীক্ষা হয়েছিল 2019-এরটা, সেটাতে 11টা হিস্ট্রির কোশ্চেন ছিল। তো এরকম ভাবে আমি পুরোটা সব তোমাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি যে হিস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে কি বলেছে দেখো, চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কোন সালে? কোন সালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তো কি হবে অ্যান্সার? তোমরাও কিন্তু আগে থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 1221 সালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল। এবং তার সাথে যে এক্সট্রা ডিটেলস তোমাকে মনে রাখতে হবে যে ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল 1221 সালে। 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এটা আমাদের সেকেন্ড কোশ্চেন। এবং দেখো এখানে পাশের সাল মানে কোন এক্সামে এসছে সেটাও লেখা রয়েছে, সেটা আমি বারবার বলবো না। এটার অ্যান্সার হচ্ছে কি বাল গঙ্গাধর তিলক, তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে। এরপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট, বাংলার দিওয়ানি মঞ্জুর হয়েছিল কোন সালে? বাংলায় যে দিওয়ানি দেওয়া হয়েছিল সেটা মঞ্জুর হয়েছিল কোন সালে? তো বাংলার দিওয়ানি এটা মঞ্জুর হয়েছিল 1765 সালে। এবং এখানে মনে রাখবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি প্রদান করেছিলেন। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে। প্রশ্ন আসবে যে দিওয়ানি কে দিয়েছিলেন? তো দ্বিতীয় শাহ আলম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন কার আমলে হয়েছিল? তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন এটা হয়েছিল কনিষ্কের আমলে। এবার আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো জানতে হবে। তো সবার প্রথম দেখো, প্রথম যে বৌদ্ধ সঙ্গীত এটা হয়েছিল অজাত শত্রুর আমলে। কোথায় হয়েছিল? রাজগৃহতে, যেটা বর্তমানে রাজগীর নাম। দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীত সেটা হয়েছিল কালাশোকের আমলে। কোথায় হয়েছিল? বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অশোকের আমল হয়েছিল, সম্রাট অশোক আমলে, পাটলিপুত্রতে। এবং এই যে প্রশ্নটা রয়েছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছিল, এটা হচ্ছিল তোমার কনিষ্কের আমলে। এবং এটা কোথায় হয়েছিল? কাশ্মীরে। তো এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। পরবর্তী প্রশ্ন, নাসিক প্রশস্তি রচনা করেন কে? খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে একটা প্রশ্ন, নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীমুখ, সাতবাহন বংশের রাজধানী হচ্ছে অমরাবতী। এবং গৌতমীপুত্র সাতকর্ণী তিনি সাতবাহন বংশের একটা অন্যতম রাজা। তো দেখো নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজবংশের অনেক তথ্য আমরা জানতে পারি এবং নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণী রাজত্বকালের বহু তথ্য আমরা জানতে পারি। ওকে, তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী তিনি সাতবাহন বংশের একজন শাসক ছিলেন। তো এখানে পুরো ডিটেলসটা তোমরা একটু জেনে নিলে তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে। এবার দেখো রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেন কে? রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেছিলেন শের শাহ। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ওকে, এবং এটার অ্যান্সার তার সাথে মনে রাখবে কবুলিয়ত পাট্টাও অপশনে অনেক সময় প্রশ্ন থাকে, তোমরা প্রিভিয়াস আরো যে কোশ্চেন গুলো করাবো তখন দেখতে হবে। তো কবুলিয়ত পাট্টা এটা চালু করেছিলেন শের শাহ। শের শাহ আর কি করেছিলেন? শের শাহ গ্র্যান্ড ট্যাঙ্ক নামক একটি রোড নির্মাণ করেছিলেন এবং তিনি অশ্ব দ্বারা ডাকযোগের ব্যবস্থা করেছিলেন। ওকে, এই তিনটে ডিটেলসই বারবার তোমাদের প্রশ্ন আসবে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? শের শাহ। অশ্ব দ্বারা ডাকযোগের ব্যবস্থা কে চালু করেছিলেন? শের শাহ। ওকে, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে রাজেন্দ্র চোল বা প্রথম রাজেন্দ্র চোল। অপশন বি তে যেটা রয়েছে শুধু রাজেন্দ্র সেটা। এবার এখানে আমি একটু ডিটেলস বলবো। দেখো চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়ালয়। রাজা রাজ বা রাজরাজ বলা হয়,
তিনি তানজেরে রাজরাজেশ্বর মন্দির, যেটাকে বৃহদীশ্বর মন্দিরও বলা হয়, সেটা নির্মাণ করেছিলেন। অপশন এ তে যেটা রয়েছে দেখো। এবং দেখো এই রাজারাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল, মানে হচ্ছে রাজারাজ, তারপরে তার পুত্রর সিংহাসনে বসেন রাজেন্দ্র, বা প্রথম রাজেন্দ্র চোল বলা হয় ওকে। ওকে, তো তিনি ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। যদি প্রশ্ন আসে চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কি, তো তখন অ্যান্সার কি হবে? প্রথম রাজেন্দ্র চোল। এবার এখানে একটা কনফিউজ, আমার কাছে হিস্ট্রির 3টে বই রয়েছে, এক জিকে পাহাড়ি, জীবন মুখোপাধ্যায়, এবং আরেকটা লেখকের নাম ভুলে গেছি। তো 3টে বইয়ে এই রাজেন্দ্র চোলকে সর্বশ্রেষ্ঠ রাজা বলা রয়েছে, কিন্তু তুমি যদি গুগলে সার্চ করো তখন দেখবে এই রাজা রাজকে, মানে তার রাজেন্দ্র চোলের বাবাকে, রাজা রাজকে সর্বশ্রেষ্ঠ রাজা গুগলে সার্চ করলে পাবে। এবার তুমি কোন ডাটাটা নিতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি এই যে ডাটাটা দিয়েছি যে প্রথম রাজেন্দ্র চোল তিনি চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, এটা তোমার হিস্ট্রি জীবন মুখোপাধ্যায়, জিকে পাহাড়ি এবং আরেকটা লেখকের বইয়ে, 3টেতেই সেম রয়েছে। ওকে, আমি বইয়ের ডাটাটা নিয়েছি এখানে। এবং সবার প্রথম মনে রাখবে রাজেন্দ্র চোল তিনি বঙ্গ বিজয়ের পর গঙ্গইকোন্ড চোল উপাধি গ্রহণ করে। এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে যে গঙ্গইকোন্ড চোল উপাধি কার, তো এটা কে ধারণ করেছিলেন? রাজেন্দ্র চোল বা প্রথম রাজেন্দ্র চোল। ওকে, তো এই ডিটেলস গুলো একটু মনে রাখবে, পরীক্ষায় খুব কাজে লাগবে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে বা কোন সালে? হরপ্পা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, মহেঞ্জোদারো 1922 সালে, দুটোই তোমরা মনে রাখবে। এবং দেখো এই যে হরপ্পা সভ্যতা, এটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে। এবং প্রশ্ন আসতে পারে হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় রয়েছে, তো মনে রাখবে এটি বর্তমানে পাকিস্তানের মন্টগোমারি ডিস্ট্রিক্টে অবস্থিত রয়েছে। মন্টগোমারি গুজরাট, এবার গুজরাট পাকিস্তান ও গুজরাট রয়েছে। ওকে, তো এই পাকিস্তানের মন্টগোমারি নামক জায়গাতে এই হরপ্পা সভ্যতা রয়েছে বর্তমানে, এটাও মনে থাকে জানো। আবার দেখো এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে, কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন? এতক্ষণ 2005 সালে বলছিলাম, এবার 2006 সালে কোশ্চেন শুরু হচ্ছে। তো 2006 সালেও এই প্রশ্নটা রিপিট হয়েছে যে কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন। তো এটা অ্যান্সার কি হচ্ছে? শের শাহ। এবার দেখো আগে শের শাহ সম্বন্ধে কিছু ডিটেলস দিয়েছিলাম, এখানে আরো কিছু ডিটেলস আমি তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি। আর একটা কি ডিটেলস যেটা তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে, তো মনে রাখবে শের শাহের সাথে হুমায়ুনের দুটো যুদ্ধ হয়েছিল। একটা হয়েছিল 1539 সালে চৌসার যুদ্ধ, এবং 1540 সালে কনৌজের যুদ্ধ। দুটো যুদ্ধতেই শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিল। ওকে, অনেকবার প্রশ্ন আসবে যে চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শের শাহর মধ্যে। কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শের শাহের মধ্যে। কত সালে হয়েছিল? দেখো চৌসার যুদ্ধ 1539 এবং কনৌজের যুদ্ধ 1540। ওকে, মনে থাকে জানো। এরপর দেখো সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সাচ্চা বাদশাহ এই উপাধি গ্রহণ করেছিলেন গুরু হরগোবিন্দ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং তিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন। গুরু হরগোবিন্দ তিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন এবং তিনি সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। এবং দেখো গুরু গোবিন্দ সিং তিনি দশম ও শেষ শিখ গুরু ছিলেন এবং তিনি খালসা প্রথা শুরু করেন। এই প্রশ্নটা তোমাদের আসার চান্স আছে যে খালসা প্রথা কে চালু করেছিলেন, তখন কি অ্যান্সার হবে? গুরু গোবিন্দ সিং। তো দুটো ডিটেলস তোমাদের মনে রাখতে হবে। কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহুত হয়েছিল? দেখো এটা প্রথমেই করিয়েছিলাম, 2005 সালেও প্রশ্নটা এসছে। এটা অ্যান্সার কি হচ্ছে? কনিষ্ক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীত আরেকবার রিপিট হয়ে যাচ্ছে, আমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, অজাতশত্রু রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কালাশোকের আমলে বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অশোকের আমলে পাটলিপুত্রতে হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কনিষ্কের আমলে কাশ্মীরে হয়েছিল। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ এটা রচয়িতা হচ্ছেন কবি জয়দেব। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছিলেন কোন ঐতিহাসিক? এটা হচ্ছে আমাদের 13th নাম্বার কোশ্চেন। তো এখানে মনে রাখবে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছিলেন ঐতিহাসিক বি এ স্মিথ। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? কি হবে এটা? তো মনে রাখবে অতীশ দীপঙ্কর তিনি ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। এবং এর সাথে মনে রাখবে রবি কীর্তি তিনি দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন, খুব ইম্পর্টেন্ট। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ বা ফরমান যেটাকে বলা হয় সেটা কোন মুঘল সম্রাট দিয়েছিলেন? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে ফারুক সিয়ার। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সনদ দিয়েছিলেন বা ফরমান যেটাকে বলা হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং এই সালটাও মনে রাখবে, অনেকবার পরীক্ষায় আসে।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অপশন গুলো দেখো, ব্রিটিশ ইন্ডিয়া হবে কিন্তু, ওকে, নট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিক তিনি ভারতে আধুনিক শিক্ষার প্রচলন করেছিলেন। তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন 1829 সালে। এটা অনেকবার প্রশ্ন আসে যে সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। কত সালে করেছিলেন? 1829 সালে। সালটাও ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? তো মনে রাখবে, শ্রীকৃষ্ণ কীর্তন এই নাটকের রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে ছিলেন? ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ ছিলেন আমির খসরু, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং মনে রাখবে, আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। জিয়াউদ্দিন বারুনির লেখা একটি গ্রন্থের নাম কি? তো মনে রাখবে, জিয়াউদ্দিন বারুনির লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী। এবার দেখো, অল বেরুনি তার লেখা বইয়ের নাম হচ্ছে তাহকিক ই হিন্দ এবং কিতাব উল হিন্দ। তো দেখো এখানে অপশন বি তে যেটা রয়েছে তাহকিক ই হিন্দ, এটা কে লিখেছিলেন? অল বেরুনি। এরপর দেখো জাহাঙ্গীর, তিনি লিখেছিলেন তুজুক ই জাহাঙ্গীর, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং তুজুক ই বাবরি, এটাকে লিখেছিলেন বাবর। ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? কার নাম অনুসারে বলেছে? তো মনে রাখবে, ফোর্ট উইলিয়াম দুর্গ এটা ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে নির্মিত হয়েছিল, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কোন ঐতিহাসিক? দেখো এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেল। এটা 2008 সালের প্রশ্ন এবং 2006 সালেও প্রশ্নটা এসেছে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? ভি এ স্মিথ। এই টোটাল 21টা প্রশ্ন ছিল আজকে। এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই দেখে নাও। ভিডিওটা শেষ হয়ে গেলে হোমওয়ার্কটা কমেন্ট করে দেবে। ব্যবহার সমতা ও দ্বন্দ্ব সমতা এই দুটি বিধি প্রবর্তন করেছিলেন কে? বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, এনাদের মধ্যে কে? তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো আজকে। যারা যারা দেখছো অবশ্যই হোমওয়ার্কটা কমেন্ট করার চেষ্টা করবে এবং সঠিক অ্যান্সার কমেন্ট করার চেষ্টা করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে।